আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি রাশেদ রাজীব। যিনি রাশেদ তিনি রাজীব। কোন সমাজ জানি? কর্মধারী সমাজ। আমাদের টিউটর একাডেমি কর্তৃক আয়োজিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের স্পেশাল বাংলা সাজেশন ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের এই সাজেশন ক্লাসে আজকে আমাদের তৃতীয় পর্ব। আমরা গত দুইটা পর্বে 15 করে 30টি নৈবিত্তিকের ব্যাখ্যা করেছি, যে আমরা একটা নৈবিত্তিক দেখি 10টা 20টা 50টা পর্যন্ত বুঝতে সক্ষম হয়েছি। আজকে আমরা তৃতীয় পর্বকে শুরু করতে যাচ্ছি। বলতে পারেন স্যার আমরা, আপনি পারবেন তো? একজন আরেকজনের সাথে কেউ নাই, আপনার বউ নাই, কেউ নাই? আছে আমার সাথী, সঙ্গী সাথী কয়েকজন আছে। স্যার তারা কোথায়? তারা পর্দার আড়ালে। পিছনের পর্দা ওই পর্দা না, সামনের পর্দা আছে ওইটা দাঁড়ালে। এই জন্য আমরা শুরু করতে যাচ্ছি আজকের তৃতীয় পর্ব। আমাদের ক্লাস সম্পর্কে বা ক্লাস যদি ভালো লাগে, আপনার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে অবশ্যই করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে বদনাম করবেন, নাকি? এটা আপনার ইচ্ছা। আচ্ছা, আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে নত্য ও সত্য বিধান ব্যাকরণে কোন অংশ রচিত হয়? নত্য ও সত্য বিধান ব্যাকরণে কোন অংশ রচিত হয়? খেয়াল করি, ব্যাকরণ অংশ বা আলোচ্য বিষয় বা ভাগ কয়টি? 4টি। 1 নম্বর ধ্বনিতত্ত্ব, 2 নম্বর শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, 3 নম্বর বাক্যতত্ত্ব, 4 নম্বর আছে কি অর্থতত্ত্ব। বাক্যতত্ত্ব অপনাম পদক্রম দুইটা হয়ে গেছে এখানে, তার মানে দুইটা বাদ, তার মানে দুইটা থেকে একটা উত্তর, নাকি? মাঝে মাঝে এমন করে কি করবেন, প্রশ্ন উত্তর করবেন। আমরা এমন তো করবোই না, আমরা তো আগে থেকে জানবো, ইনশাল্লাহ প্রিপেয়ার থাকবো যে কোনটা কোন অংশ আলোচিত হয়। ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয় কোনগুলা? ওই বাংলা ব্যাকরণে ধ্বনি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সবগুলা কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। ধ্বনি সংক্রান্ত বিষয় কোনগুলা? বলা হচ্ছে কি অক্ষর, মাত্রা। নতুন ব্যাকরণ যুক্ত হয়েছে একটা বাকযন্ত্র, এটা মাথায় রাখতে হবে। বাকযন্ত্র, অক্ষর, মাত্রা, নত্য, ধ্বনির পরিবর্তন, ধ্বনির সন্ধি, তত্ত্ব। তার মানে নত্য এবং সত্য বিধান ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। ঠিক আছে? তো নত্য বিধান এবং সত্য বিধান ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। প্রশ্ন আসছে এখান থেকে সবচেয়ে বেশি সন্ধি এবং নত্য সত্য। তার মানে উত্তর কি আমাদের? ধ্বনিতত্ত্ব। 2 নম্বর প্রশ্ন আমাদের এটা কি? অনেকে এটাকে কিও ভাবে, দেখেন খেয়াল করি সবাই। অনেকে এটাকে কিভাবে কিও ভাবে। এটা হলো কিও আর এটা হলো কি? যদি কিও হয় তার মধ্যে কি আছে? ক প্লাস মূর্ধন্য ষ। আর যদি এটা হয় তাহলে কি আছে আমাদের? অনেকে এটা ভাবে ক প্লাস মূর্ধন্য ষ মনে হয়। আর এটা বলি আমাদের ক প্লাস কি? ক প্লাস ম। খেয়াল করে শুনি সবাই, খেয়াল করি। এখান থেকে আমি দুইটা প্রশ্ন বোঝাবো, দুইটা না কয়েকটা প্রশ্ন হয়ে যাবে এখানে। দেখেন পরীক্ষায় প্রশ্ন আছে এখানে আমাদের কোন কোন বর্ণ আছে? ক প্লাস কি? ম। এখন অপশনে কি এমন প্রশ্ন অনেকবার আসছে। প্রথম অপশনে এটা, বা প্রথমটা মনে করো অপশন তো নাই, আরেকটা অপশন থাকে এরকম যে ক প্লাস ম। অনেকে উত্তর করে যে প্রথম যদি এটা থাকে, 1 নাম্বার যদি এটা থাকে তাহলে এই পারছে রে, এটাই উত্তর, এটা পার্ট ক প্লাস ম। তাই হোমওয়ার্ক ঠিক আছে, হলিতে একটা প্রশ্ন তো দেওয়া আছে, এতক্ষণে কি খাইতে বাস? কতটুকু? 1 না 2 না 1.5 কি? এটা পরীক্ষা ব্যাখ্যা বোর্ডে প্রাইমারি স্কুলে 1 নাম্বার বা 1 হাত যেটা বলে আর কি, মানে কয়টা খাইবো? 1 হাত বাস খাইবো। তার মানে দেখেন কোন কোন মান আছে? হ প্লাস কি? ম। কিন্তু হর নিচে কি আছে? একটা হসন্ত আছে। এই হসন্ত মুখ্য একটা বিষয়, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। দেখেন এটা কোন জায়গায় কোন জায়গায় হয় না, এটা দেখে অনেকে পেজ লাগায়। এক্ষেত্রে বলা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বিশ্লেষণ করার সময় সন্ধির মধ্যে একটা কথা আছে, আমরা বলবো ব্যাখ্যা করবো এটা। যুক্ত বর্ণ বিশ্লেষণ করার সময় প্রথম অংশের শেষে কোন কার ব্যবহার না হলে, ও এক মিনিট, কার তো হবেই না, এটা তো সন্ধির কথা বলছিলাম। যুক্ত বর্ণ বিশ্লেষণ করার সময় প্রথম বর্ণের নিচে অবশ্যই কি করতে হবে? হসন্ত ব্যবহার করতে হবে। এই দিকটা খেয়াল রাখবেন। শুধু ও এবং ইও এই দুইটা বর্ণের মধ্যে হসন্ত হয় না যুক্ত বর্ণ বিচ্ছেদ করার সময়। আর দেখেন এখানে এমন অনেক আছে, একটার মধ্যে হসন্ত নাই, আরেকটার মধ্যে হসন্ত আছে। উত্তর কোনটা? যেটা হসন্ত আছে ওইটা। আবার এমন অবস্থা আছে একটার মধ্যে হসন্ত নাই, তখন উত্তর অসন্ত যেটা আছে এটা। এখন দেখেন এই এক কর্ণামা যেটা অপশনটা আছে, এটা কোন কোন বর্ণ? এটা হয় না। এটা যদি এখানে হসন্ত থাকে তাহলে এটা পারফেক্ট। আর যদি হসন্ত না থাকে তাহলে উত্তর এটি। এই দিকটা খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় খেয়াল করেন, এটা মধ্যে আছে হ প্লাস ম, কিন্তু এর উচ্চারণ হয়, এর কি উচ্চারণ? এর উচ্চারণ হয় মহর মতো। কিসের মতো?
মোহ। পরীক্ষায় প্রশ্ন ছিল ব্রাহ্মণবাড়িয়া, কেউ আবার বই পাইল না। ব্রাহ্মণবাড়িয়া এর উচ্চারণ কি? উচ্চারণ কি ব্রাহ্মণবাড়িয়া? উচ্চারণ ব্রাহ্মণবাড়িয়া, উচ্চারণ কি ব্রাহ্মণ। উচ্চারণ ব্রাহ্মণ, উচ্চারণ কি ব্রাহ্মণ, ব্রাহ্মণ না। এই জিনিসটা খেয়াল রাখবেন, মনে থাকবেনি? আশা করি বুঝতে পারছি। তার মানে আমাদের হতাশি ম। ধ্বনি পরিবর্তন নিয়ে কোনটিতে ধ্বনি বিপর্যয় দৃষ্টান্ত হয়েছে? ধ্বনি বিপর্যয়টা কি? আমি গত দুইটা পর্বে ধ্বনি পরিবর্তনের কথা বলছিলাম, যে ধ্বনি পরিবর্তন কেউ মুখস্থ করবেন না, মুখস্থ করবেন তো সেই ধরা খাবেন, খালি ধরা না, একদম এক কলা ধরা খাবেন বাবা। কারণ ধ্বনি পরিবর্তন এমন একটা অধ্যায়, যে অধ্যায়টা যখন আপনি নিজে নিজে পড়বেন, পড়ার সময় মনে হবে এর থেকে সহজ কোনো অধ্যায়ই নাই, এটা হলো এখন সবচেয়ে সহজ অধ্যায়। আর তখন উত্তর করতে যাবেন, দেখবেন ঘুরে ফিরে সবগুলো একই রকম, দেখবেন কি সবগুলা একই রকম। এরকম একটা থেকে ধ্বনি পরিবর্তন। এক্ষেত্রে ধ্বনি পরিবর্তন কি রাখতে হবে? কিছু মাথায় ডায়লগ মাথায় মনে রাখতে হবে, কিছু স্পেশাল টেকনিক মাথায় রাখতে হবে। কার রাশিদটা দিবে কি চিন্তার বিষয় নাকি? নো, এই আছে স্পেশাল টেকনিক আছে। টিউটর একাডেমি কি করতেছে আপনাদের? ফ্রি ফ্রি দিয়ে যাচ্ছে, কত সহজ, টাকা পয়সাও লাগে না, এমনি ফ্রি ফ্রি পাওয়া যায়। আচ্ছা খেয়াল করে, ধ্বনি পরিবর্তনের বিপর্যয়টা কি? একটা বিপর্যয় মানে কি? বিপর্যয় মানে এলোমেলো। বিপর্যয় মানে কি? এলোমেলো। এই জিনিসটি মাথায় রাখবেন, বিপর্যয় মানে কি? এলোমেলো। দেখেন বলে না যে ঘরটা কেমন বিপর্যস্ত অবস্থায় পড়ে আছে, যে এখানে যে জায়গায় জিনিস, যে জিনিসটা থাকার দরকার ওইখানে না থেকে এখানে এটা, ওইখানে এটা, নিচে উপরে এসে এমন ভাবে যখন থাকে তখন আমরা কি বলি? বিপর্যয় বলি না? বিপর্যস্ত বিপর্যয় কি? এলোমেলো। এই জিনিসটা মাথায় রাখতেই শেষ। তার মানে সবগুলো বর্ণই ঠিক থাকবে, যা কি হয়ে যাবে? এলোমেলো হয়ে যাবে। এই বর্ণটা এটা কি ছিল আমাদের? মূলত পিশাচ। পিশাচ, পিশাচ থেকে গেছে পিতাস, পিশাচ থেকে গেছে পিচাস। তার মানে কি? ধ্বনি বিপর্যয়। যদি বলে দেখেন ওই যে লাভ দিছে, না হয় কি ওই যে ফাল দিছে, লাভ থেকে কি ফাল, ওই যে আমার নাম কি রাজীব, রাজীব নাকি রাজীব থেকে দেখেন, যদি বলি রাজীব থেকে, ওই কি আসবে না? তার বোঝানোর জন্য বলতেছি, রাজীব থেকে বলজিরা, রাজীব থেকে কি বলজিরা, সবগুলা বর্ণ ঠিক আছে, তার কি গেছে? এলোমেলো হয়ে গেছে। রিক্সা, রিক্সা থেকে রিস্কা। বিপর্যয় মানে এলোমেলো। একটা কি তেজ হয়েছে, নতুন করে আছে, একটা বদলে গেছে, আরেকটা আসছে, এমন হচ্ছে না, আছে সবগুলো জায়গায়। র জ ব ছিল, পিচাস ছিল, কি হয়ে গেছে? পিচাস। তার থেকে ফাল, ঠিক আছে? তুলতুলা থেকে লুতলুতা। নামটা কি? ধ্বনি বিপর্যয়। একটা জিনিস বুঝেন, মিনিমাম 50টা পাবে। কখন মধ্যাহ্ন হয় না? কখন মধ্যাহ্ন হয় না? এই জিনিসটা প্রশ্ন যখন আসছে তখন চিন্তা করি, হায় হায়, কখন মধ্যাহ্ন হয় না? মধ্যাহ্ন কি হয় না বলে এমন কোন শব্দ আছে নাকি? আচ্ছা আছে, সারা জীবন বলেন মত্ত বিধান সত্য বিধান, মধ্যাহ্ন, এখানে দন্তন্য, কখন কি হয় না? সরি, কখন দন্তন্য হয় না? আমি মনে বলে মধ্যাহ্ন বলতে কখন কি দন্তন্য হয় না? এটা আবার কেমন বুঝলেন? দেখেন আমাদের, আমরা নত্য বিধান এবং সত্য বিধানের জন্য নিয়ম পড়বো 5:30। কয়টা? 5টার অর্ধেক, 5:30। 5:30 নিয়মে কি শেষ হয়ে যাবে? আমাদের নত্য বিধান সত্য বিধান শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বিস্তারিত মতো আমরা পারবো, বা পাবো, ফাউন্ডেশন কোর্স আমরা পাবো, বা প্রাইমারি যখন বিস্তারিত কোর্স আছে ওখানে আমরা পড়বো। কয়টা নিয়ম? মাত্র 5:30 নিয়মে কি শেষ? নত্য বিধান সত্য বিধান শেষ। নত্য বিধান জন্য নিয়ম আছে 3টা। নত্য বিধান 3 নম্বর নিয়মে বলা হয় টো বর্গীয়। টো বর্গীয় ধ্বনির পূর্বে, টো বর্গীয় ধ্বনির পূর্বে কি হয়? মধ্যাহ্ন হয়। টো বর্গীয় ধ্বনির পূর্বে কি হয়? মধ্যাহ্ন হয়। যেমন দেখেন ঘন্টা, টো আছে না, এজন্য মধ্যাহ্ন। যদি দণ্ড, ডো আছে না, মধ্যাহ্ন। কাণ্ড, ডো আছে কি? মধ্যাহ্ন। চণ্ডী, ডো আছে কি? মধ্যাহ্ন। কণ্ঠ, ঠ আছে কি? মধ্যাহ্ন। এক কথায় টো বর্গীয় ধ্বনির পূর্বে কি হয়? মধ্যাহ্ন হয়। তার মানে আমি বলতে চাচ্ছি কি টো বর্গীয় ধ্বনির পূর্বে মধ্যাহ্ন হয়, তার মানে দন্তন্য হয় না। তার মানে উত্তর কি হবে? টো বর্গীয়। টো বর্গের আগে কি হয় না? দন্তন্য হয় না। দন্তন্য হয় না মানে মধ্যাহ্ন হয়। ঠিক আছে? এই সহজ প্রশ্নটা একটু মাল মাত্রা কি করছে, একটু উল্টো পাল্টা করে দিচ্ছে আর কি সহজ প্রশ্নটাকে। জি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি?
এটা দিয়ে কয়েকশো উদাহরণ আছে, স্টুডেন্ট মুখস্থ করে সারা জীবন মুখস্থ করছেন। বিযোগ অর্থ সমান সমান ব্যর্থ, ওইটা আপনি না পারে সারা জীবন মুখস্থ করছি। এটা না, এটা পরীক্ষাতে বছরের 14 সন্ধি বিচ্ছেদ কি হাই হাই, এটা আমি জীবনেও পড়ি নাই, এটা আনকমন, বইয়ের মধ্যে নাই, শিটে নাই, স্যার পড়াই নাই, কত কথাই বলে। দেখেন আমরা ওইটা কি মুখস্থ না করে একটু বুঝেন না, আমাদের একটা নিয়ম আছে, সন্ধি ক্ষেত্রে যদি শব্দের মাঝে জ বা জ বলা থাকে, এই জ বা জ সমান সমান কি হয়, সমান রস্যই হয়। জ বা জ সমান কি রস্যই হয়। যেমন দেখেন সহজ একটা উদাহরণ বলি, পরে আমি এটা ব্যাখ্যা করতেছি। যদি বলি পর্যন্ত, পর্যন্ত জ আছে না, জ সমান কি বলছে আমরা রস্যই, তাহলে বিচ্ছেদ কি আমার পরি। তো স্যার রটা কোথায় পেলেন, ওই যে রস্যই দিছি, জ সমান রস্যই, জর মধ্যে কোনো আকার উকার নাই মানে শরীর আছে, তাহলে বিচ্ছেদ কি আমার পরিযোগ কি অন্ত। সারা জীবন সন্ধি মুখস্থ করতেন মোটা মোটা বই থেকে এমন করে যে পরিযোগ অন্ত সমান সমান পর্যন্ত। দুঃখের বিষয়টা কি পরীক্ষার জীবনেও প্রশ্ন আসবে না পরিযোগ অন্ত সমান কি হয়, তো কি প্রশ্ন আসবে কি পর্যন্ত সন্ধি বিচ্ছেদ কি, তখন স্টুডেন্টরা বলে কি সন্ধি কঠিন। সারা জীবন মুখস্থ করতেন ব্যর্থ, এটা একটু বুঝেন না। পরে আমি নতুন বলতেছি ব্যর্থ, যখন আছে যখন সমান কি রস্যই, তাহলে বিচ্ছেদ কি আমার বি, বিযোগ কি অর্থ, বিযোগ অর্থ। এখন দেখেন যত বিচ্ছেদ করে যখন আছে নাকি যদি যোগ কি ওপি, যত বিচ্ছেদ করে কি যদি যোগ কি ওপি। ওকে, আশা করি বুঝতে পারছি। দেখেন আমি আরো মিনিমাম 10টা উদাহরণ বলতেছি, যেমন প্রত্যাশা যখন আসে না, তার বিচ্ছেদ কি আমার প্রতি, প্রতিযোগ কি আশা। অগ্নুৎপাত যখন আছে, অগ্নিযোগ উৎপাত, প্রত্যুষ প্রতিযোগ উষ, ইত্যাদি যখন আছে ইতিযোগ কি আদি। নবদম্বু নদীযোগ অম্বু, তবে নবদম্বু মর্ষধার এগুলো বানার ক্ষেত্রে দীর্ঘই হয়। কেন আমাদের বলা আছে যে বিশেষণবাচক স্ত্রীবাচক ও সংস্কৃত শব্দের ক্ষেত্রে দীর্ঘই হয়। এখন নবদম্বু নদী স্ত্রীবাচক শব্দ, যার কারণে বানানে কি দীর্ঘই। এই জিনিসটা বোঝেন না রে ভাই, তাহলে কি কয়টা হয়ে যাবে, মিনিমাম 100 উদাহরণ মুখস্থ করতে পারবেন, মানে বুঝতে পারবেন, মুখস্থ না যদি শুধু একটা নিয়ম বুঝেন, যখন যখন সমান কি হয় রস্যই হয়। ঠিক আছে, যদি যোগ কি অপি। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, মুখস্থ করবো না, আমরা বুঝবো। দেখেন খেয়াল করি, আমাদের একটা নিয়ম আছে এরকম, যদি শব্দের মাঝে দীর্ঘইকার থাকে, দীর্ঘইকার সমান সমান রস্যই অথবা দীর্ঘই যোগ রস্যই অথবা কি হয় দীর্ঘই হয়। আমাদের এখানে বেশিরভাগ শব্দে কি হয় রস্যই হয়, কম শব্দে দীর্ঘই হয়। বেশিরভাগ শব্দে কি রস্যই, যেমন রস্যই ঠিক দিয়ে রাখতে পারেন। তো দীর্ঘই ওইখানে হয়, ওই যে বললাম কিছুক্ষণ আগে এর আগের প্রশ্নে যে বিশেষণবাচক স্ত্রীবাচক ও সংস্কৃত শব্দের ক্ষেত্রে কি হয় দীর্ঘই হয়। তো স্যার আমি সংস্কৃত শব্দ যেগুলো চিনবো কেমনে, চিন্তার কোনো কারণই নাই, নাকি চিন্তার কোনো কি নাই কারণ নাই, রাস্তায় স্যার মরে নাই। আমরা ফাউন্ডেশন কোর্সে বা আমাদের যে রেগুলার যে কোর্সগুলো আছে, তখন আমরা যখন শব্দ চেনার উপায় পড়াই, ওখানে তৎসম শব্দ চেনার উপায় আছে আমাদের। ওই তৎসম শব্দ চেনার উপায় যদি আপনার মাথা থাকে জীবনেও বলবেন না যে তৎসম বা সংস্কৃত শব্দ কোনগুলা। যখন যখন কি হয় রস্যই যোগ রস্যই তো দীর্ঘই হয়। কোথায় এখানে রস্যই আর দীর্ঘই কোথায়, এইখানে তো পেজটা দেখেন খেয়াল করি। এখানে সহজ একটু উদাহরণ বলি, যেটা একটা বাচ্চা বলানো পারে। পরে আমি অনুদান যাচ্ছি পরীক্ষা। তো স্যার এটা কোনো উদাহরণ বললেননি, জি আপনি পারবেন, আমি এই জন্য প্রথমে এটাই নিয়ে আসছি। কখনো উদাহরণ যাচ্ছি না, একটু পরে দেখেন পরীক্ষা আপনার দীর্ঘ আছে মুখস্থ না, এইটা একটু বুঝেন না, একটা উদাহরণ যদি আপনি বুঝেন অন্যগুলো এমনি পাবেন, এটাই বুঝেন আগে পরীক্ষা। দীর্ঘ সময় কি রস্যই, তার মানে বিচ্ছেদ কি আমার পরি, পরিযোগ কি ইচ্ছা। ছোটবেলা থেকে মুখস্থ করছেন, এটা পারেন এমনি ইচ্ছা মানে দীর্ঘই দিয়া। কারণ এটা না, এটা পরীক্ষার যখন প্রশ্ন আসে অতীতের সন্ধি বিচ্ছেদ কি হয় হয়, এটা আমি জীবনেও পড়ি নাই, আনকমন, বইয়ের মধ্যে নাই, এটার মধ্যে নাই, কত কথাই বলে। এই নিয়মটা এখানে কি করেন প্রয়োগ করেন না। অতীত মাঝখানে দীর্ঘ আছে না, কারণ বিচ্ছেদ কি আমার অতি, বিচ্ছেদ কি অতি, অতিযোগ কি ই। তো স্যার রশ্মি কেন দিলেন, এখানেই তো বলতেছি খেয়াল করে, এইটা আমাদের সন্ধির পরের অংশ নাকি।
সন্ধি বিচ্ছেদ ক্ষেত্রে বা পরবর্তী থেকে ইট বা ইচ্ছা উচ্চারিত হয়, কি হয়? ইট বা ইচ্ছা। তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় কি হবে? দীর্ঘই হবে। ইট বা ইচ্ছা উচ্চারিত হয়, দীর্ঘই হয়। যেমন প্রতীক্ষা, প্রতিযোগ ইচ্ছা, ইচ্ছা মানে কি? দীর্ঘই। রবীন্দ্র, রবিযোগ ইন্দ্র, রবীন্দ্র যদি বিচ্ছেদ করে দেখেন রবি, রবিযোগ কি? ইস বা ইচ্ছা হচ্ছে? হচ্ছে না, কারণ রশ্মি। রবিযোগ কি? ইন্দ্র। ক্ষিতি, ক্ষিতিযোগ ইস, ক্ষিতি মানে দীর্ঘই, কারণ সংস্কৃত শব্দ। ঠিক আছে, এক কথাই দেখেন সমর্থক কি? রবিযোগ ইন্দ্র। এই রূপটা যদি মাথায় রাখতে পারেন, ইস বা ইচ্ছা যদি উচ্চারিত হয় তখন দীর্ঘই হয়, বাকি সকল ক্ষেত্রে রশ্মি হয়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কোনটা? কবিরাজ। এখন শুনেন, খেয়াল করি। যে শব্দগুলো লিঙ্গান্তর হয় না ওগুলা কি? নিত্য পুরুষবাচক বা নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলা? নিত্য পুরুষবাচক শব্দগুলো আমাদের এরকম যে বিপত্নিক পুরোহিতকে স্ত্রীদণ্ড করতে অকৃতদার, কবিরাজ, ঢাকি এবং যোদ্ধা দলপতিকে সাথে নিয়ে কৃতদার, রাষ্ট্রপতি, সেনাপতি ও লম্পট বিচারপতির কাছে যায়। মানিক কেনা অন্যকেও নাকি লম্পট কি? বিচারপতির কাছে যায়। এগুলা কি আমাদের নিত্য পরিবাচক শব্দ। আমি আবার বলতেছি, বিপত্নিক পুরোহিতকে স্ত্রীদণ্ড করতে অকৃতদার, কবিরাজ, ঢাকি, মাওলানা বলতে পারেন, মাঝখানে কিছু আছে মোল্লা, এরকম আর একটা আছে। ঢাকি যুদ্ধ দলপতিকে সাথে নিয়ে কৃতদার, রাষ্ট্রপতি, সেনাপতি ও কি লম্পট বিচারপতির কাছে যায়। এগুলা কি আমাদের নিত্য পরিবাচক শব্দ। এর মধ্যে আছে কবিরাজ, যার উত্তর কি? কবিরাজ। ওকে, আপনি বুঝতে পারছি। গল্পটা 5 বার শুনে রিডিং দিয়ে, জীবনও বলবো কি রিডিং দিয়ে, না কি হেডফোন লাগাইয়া। বই থেকে পড়তে বলতে বারবার, এদের মধ্যে রিডিং দিয়ে শুনেন। দারোগা কোন শব্দ? খেয়াল করি আমাদের তুর্কি শব্দ কোনগুলা? কোথা? তুর্কি, দারোগা। আমাদের তুর্কি শব্দগুলো আছে এরকম। একটা সুলতান, নাম ছিল তার আল খাল্লা খা। নাম কি? আল খাল্লা খা। এই আমি গল্পে যে শব্দগুলো বলতেছি সবগুলো তুর্কি শব্দ। বলা হচ্ছে সুলতান আল খাল্লা খা তার বাবার নামে মিলাদের জন্য কুরমা রান্না করতে বাবুর্চি আনতে চাকরকে পাঠায়। আর এদিকে কলি বুসকা নিয়ে তারু বেগমের কাছে গিয়ে যায়, কাবু হয়ে যায়। আর বন্দুকলা উজবুক, উজবুক মানে বুকা, বন্দুকলা উজবুক দারোগা বাবু চকমক করা কাঠি ও চাকু দ্বারা খুন হওয়া, ক্রুপ করা, ক্রুপ মানে বাজেয়াপ্ত, ক্রুপ করা কুর্নিশের লাভ মুসলেকাই ভারত কর্তার নিকট কি করে? হস্তান্তর করে। এরকম শব্দ তুর্কি শব্দ। সুলতান আল খাল্লা খা তার বাবার নামে মিলাদের জন্য কুরমা রান্না করতে বাবুর্চি আনতে চাকরকে পাঠায়। আর এদিকে কুলি বুসকা নিয়ে সারো বেগমের কাছে কাবু হয়ে যায়। বেগম শব্দটা তুর্কি এবং ফার্সি দুইটাই আছে, যার কারণে অপশনে যদি তুর্কি এবং ফার্সি যদি দুইটাই থাকে উত্তর করতে হবে তুর্কি। তো কেন? কারণ আমাদের বাংলায় আগে কারা ছিল? ইরানিরা নাকি তুরস্করা? ইকতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি প্রথম বাংলা বিজয় করেন, তিনি তুর্কি নাগরিক, যার কারণে উত্তর কোনটা হবে? তুর্কি। আর আমরা বলছিলাম কি ওই যে দারোগা সুলতান আল খাল্লা খা তার বাবার নামে মিলাদের জন্য কুরমা রান্না করতে বাবুর্চি আনতে চাকরকে পাঠায়। আর এদিকে কুলি বুসকা নিয়ে গিয়ে চারুবেগের কাছে গিয়ে কাবু হয়ে যায়। আর এদিকে বন্দুক উজবুক দারোগা বাবু, ওই দারোগা চকমক করা কাঠি ও চাকু দ্বারা খুন হওয়া, কুর্নিশের লাশ মুসলেকায় বার করতে নিকট হস্তান্তর করে। ঠিক আছে, এই কথাটি কোনটি? ফার্সি শব্দ। এই ফার্সি আর ফার্সি মানে কি? পেশ লাগা। ফার্সি হলো ইরানের ভাষা আর ফরাসি হলো ফ্রান্সের ভাষা। ফার্সি শব্দগুলো আমাদের বইয়ের মধ্যে, প্রতি বাংলা ব্যাকরণের মধ্যে একটা পুস্টার আকারে লেখা আছে। আমাদের বাংলাদেশের পুস্টারে কমন ও পরিচিত স্লোগান থাকে, বা ছিল আগে, এখন কয়েকটা হয়েছে। এখানে স্লোগান থাকতো না, বা থাকে এরকম নাকি? বাংলাদেশে আগে 2টা স্লোগান ছিল, একটা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ওইটাও লিখি নাই। কোথা কেন লেখেন নাই? আগে তো সাধুবাদ পাইতেন। আগে সাধুবাদ পাইলে এখনো কি বাংলাদেশে থাকতে? এটাই ভেজাল লাগে যেত, ভেজাল স্লোগান ওইটা। কোথাও বাংলাদেশ জিন্দাবাদ। এখন ভালো হইলো, তখন কি ছিল? যদি বইয়ের মধ্যে লেখা থাকতো আমার বইটা বাজার থেকে ব্যান করে দিত। যার কারণে আমি 2টা থেকে একটাও করে নেই। আমি রাজনীতি করি না, পেট নিয়ে পেরে খাই। বিশাল বড় একটা পেট আছে, তো বেশিক্ষণ দেখা যাচ্ছে না নাকি? তো যাই হোক, তো যার কারণে রাজনীতির ডায়লগ না দিয়া নিরপেক্ষ একটা ডায়লগ ব্যবহার করছি। কি? দরবেশ জিন্দাবাদ, দরবেশ কি জিন্দাবাদ।
দরবেশ ওকে, দরবেশ কি তাহলে লিখেন দরবেশ কি জিন্দাবাদ, দরবেশ জিন্দাবাদ। কারণ দরবেশ কোন শব্দ? ফার্সি শব্দ। জিন্দাবাদ কোন শব্দ? ফার্সি শব্দ। অন্যান্য ফার্সি শব্দ খেয়াল করি, আমাদের বাংলা শব্দ ভান্ডারে সর্বোচ্চ 20 শব্দ ফার্সি ভাষা, যেরকম শব্দগুলো একটু বেশি আর কি। অন্যান্য ফার্সি শব্দ যেগুলো আছে, একটা সুলতান, সুলতান বলতেছি, একজন ব্যক্তি নাম সুলতান আজাদ, নাম কি? আজাদ। আমি গল্পে যেগুলো বলছি সবগুলোই ফার্সি শব্দ। আজাদ আদমশুমারির জন্য কাগজ আমদানি করতে গমস্তা নিয়ে কোতোয়ালির পাইকারি বাজারে গিয়ে বা ব্যবসায়িক কারবারে খামের ভিতরে চাঁদা ও অন্যান্য লেনদেন করে পেরেশান হয়ে করে মাথায় বরফ লাগা। এই যে পেরেশান, গল্পের মূল থিমটা আমি একটু বুঝাই বলতেছি। একজন ব্যক্তি নাম ছিল তার আজাদ, তার উপরে আদমশুমারির দায়িত্ব পড়ে। আদমশুমারি করতে কাগজ কি বেশি লাগে না কম লাগে? অনেক কাগজ লাগে না? আদমশুমারি কাগজ কি ওই লাইব্রেরি থেকে কিনবে, পাইকারি বাজার থেকে কিনবে, পাইকারি বাজার থেকে কিনবে। যখন আজাদ কি ব্যবসা কাজে ব্যস্ত, পেরেশান হয়ে যাচ্ছে, মাথায় বরফ লাগাচ্ছে, তখন আজাদের বউ শৌখিন খানসামা তখন শপিং এর কাজে ব্যস্ত ছিল। এজন্য গল্পে বলা হচ্ছে যে আজাদ আদমশুমারির জন্য কাগজ আমদানি করতে গমস্তা নিয়ে কোতোয়ালি পাইকারি বাজারে গিয়ে ব্যবসায়িক কারবারে খামের ভিতরে চাঁদা ও অন্যান্য লেনদেন করে পেরেশান হয়ে কি করে মাথায় বরফ লাগায়। আর এদিকে শৌখিন খানসামা খানদানি খুঁজবো গোলাপ, চশমা, জাজিম, তরমুজ, আয়না ও অন্যান্য রসদ ক্রয় করার পর জামদানি নিয়ে নতুন জামদানি কিনছে। জামদানি নিয়ে আমার কাছে আসবো নি, আমার কাছে আপনি মানুষ সন্দেহ করবো ওই দামে ব্যবসা করতে আসে তাদের কাছে। আস্তাগফিরুল্লাহ, কারটা তোমাদের এরকম ভেদাল সম্পর্ক নাই। এটা হচ্ছে জামদানি নিয়ে পোশাক বানাতে কার কাছে যায়? দর্জির কাছে যায়। আর এদিকে বেগম নার্গিস বেগম সাগরিদ নিয়ে সানাই বাজিয়ে সরকারের রঙ্গমহলকে কি করে সুরগুন তুলে। আর তার বোন রেশমি চাকরি থেকে বরখাস্ত হয়ে দপ্তরে মেহেরবানির জন্য ফরিয়াদ বা প্রার্থনা করে। অবশেষে ফরমান না হওয়ায়, আদেশ না হওয়ায় জানোয়ার বদমাইশদের যারা তার চাকরি খেয়েছে আর কি, গুরুস্থানে পাঠানোর জন্য তীরন্দাজের কাছে যা, যার নমুনায় 15 তারিখে কারখানায় হাঙ্গামার সময় মেথর ও অন্যান্য বান্দাদের দ্বারা দৌলত কি হয়? লুণ্ঠন হয়। তারিখ শব্দটা বোর্ড বইয়ের আগেরটার মধ্যে লেখা ছিল ফার্সি, নতুনে লেখা আরবি। একটি কনফিউশন, একটা কোশ্চেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তো স্যার এত বড় গল্প তো মুখস্থ করতে পারবো না, আমি আপনাকে মুখস্থ করতে বলবো না, আমি বুঝাই দেবো, 5 বার কি শুনবেন বা রিডিং করবেন মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ অবশ্যই মনে থাকবে। তবে হ্যাঁ, যখন রিডিং করবেন তখন কি করতে হবে? মোবাইলের মেসেঞ্জারটা বন্ধ রেখে মোবাইলটা তুলে রেখে পরে পড়তে হবে। তা না একটু পরে যদি টুক টুক শব্দ আসে বা শব্দ হয়, আর লেখা থাকে কি আতু ভা, কি লেখা থাকে? আতু ভা। আতু ভা মানে কি? আতে আমি তোতে তোমাকে ভাতে ভালোবাসি, এমন মেসেজ যদি আসে আর আমি যদি উত্তর দেই কি আমিও, স্যার এটা আবার কি? ওই জিনিসটা একটু নাকি এমন করে মেসেজটা সেট করে না যদি পড়েন তাহলে 5555 নম্বর পড়লেও হবে না, ঠিক আছে? গল্পগুলো আমি বুঝাই দেওয়ার পর 5 বার রিডিং করবেন, ইনশাআল্লাহ অবশ্যই মনে থাকবে, ঠিক আছে? তারপরে দেখেন কোনটি ফার্সি শব্দ? উত্তর কি? পেরেশান। ওই যে পেরেশান হয়ে মাথায় করে বরফ লাগা। কোনটি উপসর্গ বা উপসর্গ দিয়ে করতে হয়েছে নাকি? উত্তর কি? আনন, আঠার, আঘাটা না আয়না, কোনটা? কমেন্ট করতে পারবেন। উত্তর কি? আঘাটা। এখন দেখেন সবাই খেয়াল করি, সবাই উপসর্গ কি খোঁজার কৌশলটা কি বা টেকনিকটা কি? সবাই যেটা বলে বাংলাদেশে বাজার যত বই আছে, ছোট বই, বড় বই, মোটা বই, সেপ্টা বই, সেরা বই, সেরি বই, সব বই লেখা আছে যে শব্দ থেকে উপসর্গ বাদ দিলে কি থাকবে? শব্দের অর্থেও থাকবে। এটা সহজ টেকনিক, এটা অবশ্যই সহজটা দিয়ে হয়ে যাচ্ছে। পরে স্পেশাল টেকনিক একটা বলতেছি, দেখেন আবাদ দেন, নন কোনো অর্থ নেই, তার মানে এটা বাদ। আবাদ দেন সার, গোসা সার তো আসছে, আচ্ছা মনে করেন আপনি যদি আসে তাহলে মনে করেন আসতে পারেন ওই সার বানালে একটু অন্যরকম। আখ ঘাটা, আবাদ দেন, ঘাটের কাছে অর্থ আছে, আবাদ দেন অন্তস্থ না কোনো অর্থ নাই, তার মানে দেখেন উত্তর কি? আঘাটা। সার বানান এটা না কিন্তু আবার আবার যদি সার বলক সার নাকি ওইটা আবার বানান, তার উত্তর কোনটা? আঘাটা। এখন কয়েকটা অপশন আছে এরকম যে টাইপের আপনি অবশ্যই বাদ দেওয়ার পরও বলতে থাকে। যেমন দেখেন কয়েকটা যদি প্রশ্ন আছে নিম্নলিখিত উপসর্গ দ্বারা গঠিত শব্দ, মনে করেন অপশন আছে আবাদ, আর অপশন যেটা আছে কি? বিবাদ।
এখান থেকে আবার দেন বা, অর্থ আছে না, এখান থেকে বি বাদ দেন বা, অর্থ আছে। মনে করেন অপশনে এটাও আছে এটাও আছে, উত্তর কি দুটোই হবে? উত্তর কোনটা তখন? মনে করেন এটা নাই, অপশন এগুলা নিম্নে কোনটি উপসর্গ দ্বারা গঠিত শব্দ, উত্তর কোনটা? উত্তর বি বা। এখানে আমরা কেমনে পারবো এটা? দেখেন খেয়াল করি সবাই, এটা সব জায়গায় পাবেন না, শুধু রাস্তা দেবে কাছে পাবেন যে শব্দ থেকে উপসর্গ বাদ দিলে শব্দের অর্থ থাকবে তো আছে, তবে অনেক ক্ষেত্রে উপসর্গ বাদ দিলে পূর্বের শব্দের সাথে পরের শব্দের অর্থ কি করতে হবে? মিল থাকতে হবে। এখন দেখেন আবাদ, আবাদ দেন বাদ, বাদ মানে বাদ, আবাদ মানে ফসল ফলান, দুইটা মিল আছে? মিল নাই, যার কারণে উত্তর এটা না। বিবাদ থেকে কি বিবাদ দেন বাদ, ওই বাদ বিবাদ, পক্ষ বিপক্ষ, বাদী বিবাদী, এখানে উত্তর কি? উত্তর বিবাদ। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। যদি এই জিনিসটা বুঝতে থাকেন, যদি বুঝে থাকেন তাহলে কি 10টা 20টা 50টা কোশ্চেন এমনি শুধু অনুশীলন করবে। মৌমাছি কোন সমাস? মৌ সংগ্রহ করে যে বাঁচি নাকি লেখা আছে, যদি ব্যাংক থাকে তাহলে আলহামদুলিল্লাহ সহজ, নাও থাকতে পারে। খেয়াল করে শোনেন, আমাদের সমাস কয় প্রকার? 6 প্রকার। 5টা আরেকটা আছে, দ্বন্দ্ব দ্বিগু তৎপুরুষ কর্মধারী বহুব্রী এবং অব্যয়ভাব। কর্মধারী সমাসে যাচ্ছি, বিশেষ করে মধ্যপদলোপী কর্মধারী যেটা, মধ্যপদলোপী কর্মধারী ক্ষেত্রে বলা হচ্ছে যে এর সমাসে পরপদের অর্থ প্রধান, কিন্তু পরপদের অর্থটি মাঝে লুকায়িত পদের উপর কি হয়? নির্ভরশীল হয়। যেমন দেখেন এই উদাহরণ সাধারণ উদাহরণ বলি একটা, যদি বলি সাহিত্য সভা, সাহিত্য সভা, মনে করেন এখানে কাকে বোঝাচ্ছে? মনে করেন বাস্তবে দেখেন সাহিত্য সভা কাকে বোঝাচ্ছে? সভাকে বোঝাচ্ছে। আর উদাহরণ দেখেন যদি বলি ঘর জামাই, ঘর জামাই মানে কাকে বোঝাচ্ছে? জামাইকে বোঝাচ্ছে। মৌমাছি মানে কাকে বোঝাচ্ছে? মাছিকে বোঝাচ্ছে। সবগুলোই পরপদের অর্থ প্রধান। এখন দেখেন খেয়াল করি, সাহিত্য সভার সভাকে বলছে, ঠিক আছে ভালো কথা, সকল সবাই কি সাহিত্য সভা? সকল সবাই কিন্তু সাহিত্য সভা না। বা এখানে মনে করেন অনেকগুলো সাহিত্য বই রাখলাম, আর এখানে যদি একটা সভা করি, ভাইয়ের আমার বলবে নাকি, এখন যদি সভা করি এটা কি সাহিত্য সভা হবে? সাহিত্য সভা কোনটা? ওই সাহিত্য বিষয়ক যে সভা সেটা হচ্ছে সাহিত্য সভা, যা মাঝে লুকায়িত পদের উপর কি করেছে? অর্থটা নির্ভর করতেছে। তেমনি দেখেন ঘর জামাই, ঘর জামাই জামাইকে বলছে, ঠিক আছে ভালো কথা, সকল জামাই কি ঘর জামাই? আমিও তো একটু জামাই, ঘরের মধ্যে দাঁড়া রয়েছি, তুমি কি ঘর জামাই? কথা আমি তো জানি না আপনি ঘর জামাই কিনা। ভাই যদি ঘর জামাই হইতাম, এই যে কষ্ট ক্লাস দিয়ে কেটে ওইখানে ধরেন এখানে ধরেন এগুলো জীবনেও করতাম না, ঘরের মধ্যে বসে থাকতাম, শ্বশুরটা খাইতাম। একবার আমি একটু ঘর মধ্যে দাঁড়িয়েছি, আমি তো ঘর জামাই না। ঘর জামাই কোনটা বোঝায়? ঘর আশ্রিত যে জামাই তাকে বলে ঘর জামাই। তেমনি মৌমাছি, মৌমাছি মানে মাছিকে বলছে, ঠিক আছে ভালো কথা, সকল মাছি কিন্তু মৌমাছি না। ওই যে মৌ সংগ্রহ করে যে মাছি সেটা বলে কি? মৌমাছি, যা মাঝের লুকায়িত পদের উপর নির্ভর করতেছে। এর নাম তার কি? মধ্যপদলোপী বা কর্মধারী সমাস। ঠিক আছে, আপনি বুঝতে পারছি। খরযাত্রা অনেকেই মুখস্থ করে তার সংজ্ঞা, যে কে লোপ পাইলে দ্বিতীয় হয়, যে তৎপুরুষ মার্কের পুরো পদ থেকে দ্বিতীয় বিভক্তি কে লোপ পায় তাকে বলে কি? দ্বিতীয় তৎপুরুষ। এখন সে যদি বলে কে লোপ পাইলে দ্বিতীয়, আমি বলবো কে লোপ পাইলে চতুর্থী। সে যদি বলে চতুর্থী, আমি বলবো দ্বিতীয়। ভাই ওই কে সংজ্ঞার মধ্যে যায় না, সংজ্ঞার মধ্যে যাবে তো সেই কথা হবে। ওই সমস্ত পদ থেকে চিন্তা হবে কোন সমাস। আমাদের চতুর্থী তৎপুরুষের 2টা কৌশল আছে, একটা আছে জন্য বা নিমিত্তার্থ বুঝালে, যেটি জন্য সেটাই নিমিত্ত, যেটি জন্য সেটাই কি? নিমিত্ত। জন্য বা নিমিত্তার্থ বোঝালে কোন সমাস হয়? চতুর্থী তৎপুরুষ হয়। যদি বলা হয় পাঠশালা, বলা হয় পাঠশালা, শালীটা কিন্তু আবার শালাটা কিসের জন্য বা কাদের জন্য? বা কিসের জন্য? পাঠের জন্য। যেমন বালিকা বিদ্যালয়, বিদ্যালয়টা কাদের জন্য? বালিকাদের জন্য। হজ যাত্রা, যাত্রা কিসের জন্য? হজের জন্য। আরাম কেদারা, কেদারা কিসের জন্য? আরামের জন্য। শয়ন কক্ষ, কক্ষ কিসের জন্য? শয়নের জন্য। এক কথায় জন্য বা নিমিত্তার্থ কি হয়? চতুর্থী তৎপুরুষ হয়। হজ যাত্রা, হজের জন্য যাত্রা। এছাড়াও যদি শ্রদ্ধা ভক্তি বোঝায়, কি বোঝায়? শ্রদ্ধা বা ভক্তি বোঝালে কোন সমাস হয়? চতুর্থী তৎপুরুষ হয়। যেমন দেবদত্ত, দেবীকে যেটা প্রদান করা হয় সেটা বলে দেবদত্ত। গুরু ভক্তি, গুরু না কিন্তু গুরু, গুরু ভক্তি, গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বোঝাচ্ছে কোন সমাস? চতুর্থী তৎপুরুষ। আশা করি বুঝতে পারছি। বাংলা গীত পদ্য সাহিত্য শব্দ কোনটি? আমরা একটা ক্লাসে বলছিলাম বাংলা গীত পদ্য মনে রাখার জন্য একটা দোয়া। বাংলা গীত পদ্য কোনগুলা? ইয়ে আইয়ুহাল আলিনা ওয়াও অন্তরে
বাংলা কি প্রত্যেক আনিয়া দে না, অন অনা আন অনি তাতি ও প্রত্যেক পাঠককেই দিনা। এই যে দেখেন মোরকের মধ্যে আছে অ, তার মানে বাংলা কি পদ্ধতি। ইয়া আইয়ুহাল আরিনা ওয়া অন্তরে বাংলা কি প্রত্যেক আনিয়া দে না, অন অনা আন অনি তাতি ও প্রত্যেক পাঠককে দিনা। এবারে বাংলা কি পদ্ধতি নাই, একটা সিঙ্গেল ওয়ান নাই। স্যার মুখস্থ করতে পারবো না, এটা যদি মুখস্থ না করতে পারেন দোয়াটা 9 10 বুট থেকে রিডিং করতে পারবেন না। রিডিং করতে গেলে এমন করতে হবে। ওকে, তোমার পূজার ফলে তোমায় ভুলে থাকি, কোন কারক? সম্পাদন কারক। এখন শুনেন ভেদাল আছে কোন জায়গায়, বিভক্তি নিয়ে অনেকে পেশ লাগায়। আর সম্পাদন কেন, সম্পাদন কেন এটাকে বলে সম্পাদন কারকের মূল বিষয় আমাদের যদি সৃষ্টিকর্তার কোন এবাদত বন্দী বা প্রার্থনা বোঝায়, তার নিঃস্বার্থের কোন কাজ বোঝায়, শর্ত ত্যাগ করে, তখন সেটা কোন কারক হয়? সম্পাদন কারক হয়। এখন তোমার পূজার স্থলে, পূজা একটা ধর্মীয় বিষয় বোঝাচ্ছে, এখানে কোন কারক? সম্পাদন কারক। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন বর্তমান স্যার রবীন্দ্রনাথ অস্বীকার করেছেন, জি আমিও জানি, এটার ব্যাখ্যা এখানে আমি করতেছি না। ঠিক আছে, তোমার পূজা স্থল ধর্মীয় বিষয় বলছে, এখানে কোন কারক? সম্পাদন কারক। আশা করি বুঝতে পারছি। আর এখানে ষষ্ঠী বিভক্তি কেন? দেখেন, আমার অথবা তোমা, এই হলো মূল শব্দ, যার সাথে কি হতে পারে? বিভক্তি চিহ্ন যুক্ত হতে পারে। র, অন্ত্যেষ্টিয়, তে বা কি, কে। ঠিক আছে, এই কারণে বিভক্তি কেমন? ষষ্ঠী। শূন্য না, অনেকে চিন্তা করে ষষ্ঠী এটা। বিভক্তি বেসিকে বলা আছে আমাদের গ্রুপে, দেখবেন ভিডিও পাবেন, যে শব্দ থেকে বিভক্তি চিহ্ন বাদ দিলে কি থাকবে? শব্দের অর্থ থাকবে। আমাদের গ্রুপে একটু খুঁজলেই পাবেন, কারকের ভিডিও আছে, ওইখানে কি বিভক্তি বিস্তারিত বোঝানো আছে, ফ্রি পেয়ে যাবেন সবকিছু ইনশাআল্লাহ। বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন প্রবর্তন করেন বা প্রচলন করেন কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মুখস্থ করাই না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার ভাগ্যটা খুবই ভালো। সে ইংরেজি থেকে অনুবাদ করে বাংলায় ব্যবহার শুরু করছেন, সে কি গেছেন? চিরস্মরণীয় হয়ে আছেন। এই কারণে আরো কয়েকটা কারণ আছে, এর মধ্যে অন্যতম এটা। জ্যোতি চিহ্ন প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন যুগে? আধুনিক যুগে। তার মানে দেখেন, আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও মধ্যযুগে কোনো কি ছিল না? কি বিরাম চিহ্ন ব্যবহার তেমন ছিল না। 1847 সালের আগে বিরাম চিহ্ন হিসেবে ব্যবহার হচ্ছিল দুইটা চিহ্ন, একটা দাড়ি, একটা হলো ডাবল দাড়ি। যার কারণে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও মধ্যযুগে কোনো গদ্য ছিল না। এই জন্য আমাদের বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বা বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যতম সৃষ্টি কি? গদ্য। ওই যে বেতাল পঞ্চবিংশতি নামক গ্রন্থে সর্বপ্রথম কি করেন? বিরাম চিহ্ন ব্যবহার করেন, যদি চিহ্ন ব্যবহার করেন, ছেদ চিহ্ন ব্যবহার করেন। যেটাই বিরাম চিহ্ন, সেটাই যদি চিহ্ন, সেটাই ছেদ চিহ্ন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আজকের পর্ব আমাদের এতটুকুই। আমরা আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই পেয়ে যাবেন আগামী পর্বের ভিডিও। আর আমাদের ভিডিওগুলো বা ক্লাসগুলো যদি ভালো লাগে, কি করবেন? সামাজিক কাজে লেগে পড়বেন। সামাজিক কাজ কি? যদি ভালো লাগে আরেকজনকে বলবেন, স্যার আমার চাকরির জন্য পারদর্শী হয়ে যায়। জ্ঞান বিতরণ করলে, ভালো কিছু আরেকজনকে বললে কি হয় না? কারোটা কমে না, বরং কি হবে? আরো বাড়বে। আল্লাহ তাআলা যার রিজিক দেখে লেখা রাখছে ওইখানেই হবে। যদি ভালো লাগে অবশ্যই কি করবেন? আমাদের কথা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, আগামী পর্ব আবার দেখাবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ। টিউটর একাডেমিয়া, বেসিক থেকে শুরু হোক শেখার নতুন জার্নি।